সরফরাজ আর 1 মিনিট দাঁড়াতে চাইল না এই ঘরে। মনে মনে বলল, এমন মানুষের সাথে মেয়ের বিয়ে হোক যে সত্যি একে অজগরের কাবাব খাওয়াবে। কথাটি বলেই দরজা অল্প ফাঁকা করে ধীরে ধীরে অন্য কক্ষের দিকে পা বাড়ালো সরফরাজ। ভেতর থেকে দরজা আটকানো এক কক্ষের সামনে দাঁড়াতেই পুরুষালী গলায় হুঙ্কার ভেসে এলো। সরফরাজের ইচ্ছে হলো দেয়ালে সজোরে মাথা বাড়ি মারতে। একই পরিবারের সবগুলো মানুষ এমন পাগল হয় কি করে? এদিকে বৃষ্টির ঝাপটা বাড়ল কয়েক গুণ। এখন আর কারো শব্দ পাওয়া যাচ্ছে না। সরফরাজ আরও দুটো খালি কামরা চেক করার পর রূপকথার কক্ষের সন্ধান পেল। ধীর পায়ে সেই কক্ষের ভেতর ছোট ছোট কদম ফেলে বিছানার নিকট এগিয়ে এলো সরফরাজ। ভয় নামক বস্তু যার সাথে একদম পরিচিত নয় সরফরাজ, সেই সরফরাজের প্রশস্ত বুকটা আজ কেমন দুরু দুরু করে কেঁপে উঠল। নিজের বাঁ পাশের ধুকপুকুনি ধ্বনি বেশ করে সে নিজেই শুনতে পাচ্ছে। মেরুদণ্ড বেয়ে কেমন হিমস্রোত নেমে যাচ্ছে। পা দুটো মেঝের সাথে আটকে যেতে চাইছে বারবার। কিসের তাড়নায় ভয়ের উৎপত্তি? উত্তর জানে না সরফরাজ। ধীরে ধীরে রূপকথার বিছানার একদম কাছে ঘেঁষে দাঁড়ালো সরফরাজ। ডিম লাইটের ঝাপসা আলোয় রূপকথার ফিনফিনে ছোট্ট মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে না। তবুও হাঁটু মুড়ে বসে বিছানায় হাত ভাঁজ করে রেখে তাতে থুতনি রাখল সরফরাজ। এরপর খুব কাছে থেকে রূপকথার ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে আবেগে আপ্লুত হলো সরফরাজ। 12 বছর আগেও ঠিক এভাবেই ঘুমকুমারী রাজকুমারীর ন্যায় বুকে বালিশ জড়িয়ে ঘুমিয়ে থাকত রূপকথা। আর সরফরাজ বাধ্য দাসের ন্যায় সারা রাত বসে পাহারা দিত। ঘুমে দু চোখ বন্ধ হতে আসতে সরফরাজের, তবুও অজানা কারণে রাতে ভর জেগে জেগে রূপকথার প্রতিটি নিঃশ্বাস গুনত সে। নির্ঘুম সরফরাজ সারাদিন কাজ করতে গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ত। কিন্তু রূপকথা যখন তার ছোট ছোট কচি হাতে সরফরাজের বড় বড় চুলের গোছা ধরে টান দিত, নিমিষেই যেন সমস্ত শরীর খারাপ কোথায় পালাতো। ঘুমের তালে পাশ ফিরতে চাইল রূপকথা, কিন্তু দুর্বল শরীর নড়তে চাইল না। বাধ্য হয়ে ওভাবেই শুটিয়ে পড়ে রইল। ঠান্ডা হিমবাতাস, বৃষ্টি আর জ্বর তিনের সমন্বয়ে রূপকথার শরীর কাঁটা দিয়ে কেঁপে উঠল। সরফরাজ টের পেয়ে অনাদরে পায়ের কাছে পড়ে থাকা কাঁথাটা রূপকথার গায়ে জড়িয়ে দিল। কাঁথার পেয়ে সরফরাজের হাত সহ চেপে ধরল রূপকথা। সরফরাজের শীতল হাত নিজের গলার ভাঁজে দু হাতে চেপে ধরে অস্পষ্ট স্বরে বলল, আরাম লাগছে সরফরাজ। রূপকথার গায়ের উত্তাপে সরফরাজ চমকে উঠল সহসাই। নিজের হাত সরাতে চাইল রূপকথার গলা থেকে, কিন্তু রূপকথার হাত গলিয়ে তা ছুটাতে পারল না। অপর হাতের উল্টো পিঠ দিয়ে রূপকথার কপাল ছুঁল সরফরাজ। কিছুক্ষণ রেখে আলগোছে হাত সরালো। মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এমন অসুস্থ মেয়েকে ফেলে সবাই বেঘরে ঘুমাচ্ছে কি করে? রূপকথার জ্বরে রাগে হিতাহিত জ্ঞান হারাতে ইচ্ছে হলো সরফরাজের। তোমার স্পর্শ আমি খুব করে চিনি সরফরাজ। তোমার ওই শক্ত হাত জোড়া আমার যে খুব পরিচিত। মনে হচ্ছে সত্যিই তুমি আমার পাশে বসে আছো। সব ভ্রম, তাই না? রূপকথার জ্বরের ঘোরে বলা ভাঙা অস্পষ্ট কথাগুলো সরফরাজের ভেতর নাড়িয়ে দিল। এই পৃথিবীতে তাকেও ভালোবাসার মতো কেউ আছে? বিধাতা এই নিষ্ঠুর পৃথিবীতে তার খোঁজ নেবার জন্য এত সুন্দর একটা মানুষ পাঠিয়েছে, অথচ সে কিনা দূর দেশে একাকী জীবন টেনে নিয়ে যাচ্ছে। গম্ভীর হৃদয়হীন সরফরাজের কেমন ফুপিয়ে কাঁদতে ইচ্ছে হলো, কিন্তু নিজেকে যথেষ্ট শক্ত রাখল সে। রূপকথা আবার বলে উঠল, ট্রেনের অদ্ভুত চোখওয়ালা ছেলেটা আমাকে ধরতে চায় সরফরাজ। ওকে দেখে আমার ভয় করছে। প্লিজ সেভ মি ফ্রম হিম। রূপকথার এহেন কথায় কপাল কুঁচকে এলো সরফরাজের। সামান্য মাথা ঝুঁকে রূপকথার কানের কাছে ফিসফিস করে সরফরাজ শুধালো, কোন ছেলে রূপকথা? যার চোখ দুটো প্রায় তোমার মতো। কথাটি বলেই সরফরাজের গলা জড়িয়ে নিজের বেশ খানিক কাছে নিয়ে এলো রূপকথা। সরফরাজের লালচে ঠোঁটজোড়া প্রায় রূপকথার নাক ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতে কেমন ভয়ানক অনুভূতি হলো সরফরাজের বুকের ভেতর। পুরো শরীর কেমন আগুনের ন্যায় উত্তপ্ত হলো। সেই সাথে লাল হয়ে উঠল কানদয়। মনে হচ্ছে এক্ষুনি কান দুটো ব্লাস্ট হবে। মস্তিষ্ক বিক্ষিপ্ত হতে চাইছে। অজানা ক্লান্তিতে চোখ বুজে আসতে চাইছে। হৃদ গতি ছুটছে ঘোড়ার রেসের ন্যায়। নিষিদ্ধ বাসনা খেলে গেল শরীর জুড়ে। সরফরাজ বুঝল আগুনের অনেক কাছে এসে দাঁড়িয়েছে সে। সামান্য অপেক্ষার পরই জ্বলে পুড়ে অঙ্গার হবে সে। তাই নিজেকে বহু কষ্টে রূপকথার থেকে ছাড়িয়ে দুর্বল পায়ে উঠে দাঁড়ালো সরফরাজ।
এরপর না চাইতেও মনের বিরুদ্ধে গিয়ে রূপকথার কক্ষ ত্যাগ করল। ধীর পায়ে আবারও এসে দাঁড়ালো ন্যালির কক্ষে। আরামে কাঁথা মুড়িয়ে চোখ অর্ধেক খোলা রেখে ঘুমাচ্ছে ন্যালি। দমিয়ে রাখা রাগটা আবার চাঙ্গা হলো সারফরাজে। এরপর গলার সমস্ত আওয়াজ দিয়ে ধমকে গর্জে বলে উঠল, ওখানে জ্বরে মরছে একজন, আর এখানে আরামে ঘুমানো হচ্ছে। ফাজিল মেয়ে কোথাকার, ওঠো। বলেই ঠাটকিয়ে এক চর মারল নেলির ফর্সা গালে। মুহূর্তেই ঘুম থেকে ধরফড়িয়ে উঠল নেলি, কিন্তু তার আগেই ব্যালকনি ডিঙিয়ে নেমে এলো সারফরাজ। ভয়ানক স্বপ্ন। চর আর বজ্রপাতের শব্দে হাউমাউ করে চিৎকার করে উঠল নেলি। 2 মিনিট 2-এর ব্যবধানে পুরো বাড়ি জুড়ে জ্বলে উঠল আলো। আমজাদ, হায়দার, শিউলি দুজনেই দৌড়ে এলেন মেয়ের কক্ষে। ন্যালির কক্ষে পা রেখে দ্রুত হাতে সুইচ জেলে ঘর আলোকিত করলেন শিউলি। ঘর আলোয় ভরতেই আলুথালু ন্যালিকে কাঁথা মুড়িয়ে বসে বসে কাঁদতে দেখা গেল। ঘটনা জানতে চাইলেই ভেউ ভেউ করে কেঁদে ন্যালি বলে উঠল, অজগরের কাবাব খেতে চাইছি না বলে আমাকে হুমকি ধুমকি দিয়ে খুব মেরেছে আব্বু। এই দেখো গাল ফাটিয়ে দিয়েছে। মাথা থেকে শুরু করে সারা শরীর কাঁথায় মুড়িয়ে জুবুধুবু হয়ে বিছানার এক কোণে আসন গেড়ে বসে আছে ন্যালি। মাথার এলোমেলো জট পাকানো চুলের কয়েক গাছি চোখ মুখের উপর সেটে রয়েছে। ভ্যাঁ ভ্যাঁ করে কান্নার কারণে চোখ মুখ বিকৃত হয়ে রয়েছে। সেই সাথে মেয়ের মুখে অজগরের কাবাব নাম শুনে জিভ বের করে চোখ মুখ কপাল চাপড়ালেন আমজাদ হায়দার। শিউলি মেয়ের কাছে এসে ভালো ভালো করে পর্যবেক্ষণ করতেই চোখ কপালে উঠল। সত্য সত্যই কেউ নেলির বাম গালে কষিয়ে চর মেরেছে। হাতের 4টা আঙ্গুলের টকটকে ছাপ স্পষ্ট পুরো গাল জুড়ে। উত্তপ্ত গাল চেপে ধরে আরও কিছুক্ষণ কাঁদল ন্যালি। ভয়ানক স্বপ্ন মনে পরে পরিবার বমির উদ্রেক হচ্ছে তার। এদিকে গলাটা ব্যথায় টনটনে। শিউলি মেয়ের মুখপানে তাকিয়ে কঠিন গলায় বললেন, ঘুমের ঘরে নিজের গালে নিজেই চর মেরেছিস, তাই না? ন্যালি তাৎক্ষণিক মাথা ঝাঁকিয়ে বলে উঠল, না আপু, ওই অদ্ভুত ছেলেটা আমায় ছড় মেরেছে। শিউলি বিরক্তি ভরা কণ্ঠে শুধালেন, স্বপ্নে কেউ কাউকে চর মারতে পারে গর্ধব? শিউলির ধমকে উত্তেজিত হয়ে আমজাদ বললেন। শিউলি হাত ইশারায় আমজাদ হায়দারকে থামিয়ে বলে উঠল, সেদিনও ঘুমের ঘরে নিজেকে নিজেই ঘুষি মেরেছে ও। আমি নিজে দেখেছি সেই দৃশ্য। স্বপ্নে কেউ তোমার মেয়েকে মারতে আসে না, কারণ সেসব অস্তিত্বহীন। যেমন বাপ তেমন মেয়ে। তুমিও সারা রাত আবল তাবল বক বক করতে থাকো আর হাত পা ছুটতে থাকো। তোমার থেকেই এই গুণ রপ্ত করেছে তোমার মেয়ে। ঘুম জড়ানো বিরক্ত ভরা কণ্ঠে কথাগুলো বলে পুরো রুমে নজর বুলালো শিউলি। এরপর শুধালো, রূপকথা কোথায়? তোকে তো বলেছিলাম রাতে রূপকথার কাছে থাকতে। তুই এখানে কি করছিস? শিউলির ধমকে উত্তর খুঁজে পেল না নেলি। কতক্ষণ কেঁদে কেটে শান্ত হতেই শিউলি রূপকথার কক্ষের দিকে ছুটল। এরপর লাইট জ্বালিয়ে রূপকথার বিছানায় দৃষ্টি তাক করলেন। কাঁথা মুড়িয়ে হাঁটু ভাঁজ করে কুকড়ে শুয়ে আছে রূপকথা। শিউলি ত্রস্ত পায়ে এগিয়ে এসে জ্বর পরিমাপ করলেন হাতের সাহায্যে। জ্বর মোটেও কমেনি। এবার আরও চিন্তিত হলেন শিউলি। দৌড়ে গিয়ে আমজাদ হায়দারকে বলে উঠলেন, রূপকথার প্রচণ্ড জ্বর, ওকে হসপিটালে নিতে হবে। আমার ভয় করছে, ভাইজান জানলে কেলেঙ্কারি হবে। 2 দিন ধরে আসতে না আসতেই মেয়ে অসুস্থ হয়ে বিছানায় নিয়েছে। এটা ভাইয়া কিছুতেই মানবে না। আমজাদ হায়দার কিছুক্ষণ নীরব থেকে প্রত্যুত্তর করলেন। শিউলি ঘাড় কাত করে সায় জানিয়ে রূপকথার কক্ষে পুনরায় দৌড়ে গেল। এরপর বালতি ভর্তি পানি এনে মাথায় অল্প অল্প দিতে লাগলো। একটু পর ন্যালি নিজেও উঠে এলো ঘুম কাটিয়ে। গালটা এখনো ফুলে রয়েছে। সে নিজেকে নিজেই এভাবে চর মেরেছে এটা তার বিশ্বাস হচ্ছে না। আয়নায় দেখেছে কেমন মোটা মোটা দাগ বসে গেছে এই গাল জুড়ে। তার সরু চিকন আঙ্গুল এত মোটা দাগ কিভাবে তৈরি করতে পারে? ভাবনা ফেলে একটা ছোট টাওয়েল ভিজিয়ে নিল ন্যালি। এরপর পরম যত্নে মুছিয়ে দিল রূপকথার হাত পা। শিউলি আর ন্যালির প্রচেষ্টায় ভোর রাতের দিকে জ্বর কমল রূপকথার। শরীর ঘেমে নিয়ে একাকার হতেই গায়ের কাঁথা সরিয়ে দুর্বল শরীরে উঠে বসল সে। পাশেই শিউলি আর ন্যালি। প্রচণ্ড অস্বস্তি আর ক্লান্তি নিয়ে রূপকথা বলে উঠল, খুব খারাপ লাগছে ফুফি, গোসল করতে হবে। শিউলি ঘড়িতে নজর দিল। আর কিছুক্ষণ পর 6টা বাজবে। এত সকালে গোসল করলে না জানি আবার ঠান্ডা বসে যায়। কিন্তু রূপকথার দরদর ঘাম দেখে শিউলি মাথা ঝাঁকালেন। দ্রুত পায়ে উঠে কাবার্ড থেকে একটা লং টি শার্ট আর প্লাজো ওয়াশরুমে রেখে বললেন, যা গোসল করে আয়, ভালো লাগবে।
রূপকথা বিছানা ছেড়ে উঠতেই শিউলি ন্যালির কাছে রূপকথার দায়িত্ব দিয়ে রান্নাঘরে দৌড়ে দিলেন। ওয়াশরুমের দরজা আটকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রূপকথা। এরপর শাওয়ারের নব ছেড়ে দেয়ালে হেলান দিয়ে ধীরে ধীরে হাঁটু ভাঁজ করে বসল। দুই হাতে ভাঁজ করা হাঁটু চেপে ধরে তাতে মাথা ছুঁয়ে চোখ বুঝল সে। ঠান্ডা জলের স্পর্শ উত্তপ্ত শরীরে সূচের কাটার মতো বিচ্ছে। সেই সাথে থরথর করে কেঁপে উঠছে পুরো শরীর। কিন্তু তাতে পাত্তা দিল না রূপকথা। সে শুধু স্বপ্নের কথা ভেবে চলেছে। এ কি অদ্ভুত স্বপ্ন! তুমি কি সত্যি আমার কাছে এসেছিলে সারফরাজ, নাকি আমার মনের ভ্রম এটা? আমি কি সত্যি হারিয়ে ফেললাম তোমাকে? কত দূরে আছো তুমি? নানাবিধ ভাবনার অবসান কাটিয়ে প্রায় মিনিট 20 পর ন্যালির দরজায় নক করার শব্দ পেয়ে শাওয়ার বন্ধ করে উঠে দাঁড়ালো রূপকথা। এরপর ঝটপট পোশাক পাল্টে বাইরে বেরিয়ে এলো। রূপকথা বাইরে বের হতেই ন্যালি এগিয়ে এসে শরীর স্পর্শ করে আঁতকে উঠল। শরীর পুরো বরফ সম। চোখ মুখ কুঁচকে ন্যালি ধমকে উঠল। এত কেউ ভিজে এই সকালবেলা? নিমোনিয়া হয় তো এতে। ভাঙা মোটা গলায় রূপকথা বলল, আরে কিছু হবে না, এখন আরাম লাগছে। কথা বলতে বলতে হঠাৎই রূপকথার নজর গেল ন্যালির মুখে। অবাক চোখে রূপকথা শুধালো, ফুপি মেরেছে তোকে? কিন্তু কেন? দ্রুত হাতে চুল দিয়ে গাল ঢাকতে ঢাকতে ন্যালি আমতা আমতা করে বলল, আরে আম্মু মারেনি, অদ্ভুত এক ঘটনা ঘটেছে, পরে বলবো। আপাতত রেস্ট নে, আমি একটু ঘুমাবো, সারা রাত ঘুম হয়নি। ঠিক আছে, তুই তোর রুমে চলে যা, আমি একা একটু রেস্ট করব কিছু সময়। বাক্য ব্যয় না করে নিঃশব্দে চলে গেল ন্যালি। ন্যালি যেতেই টেবিলের উপর ব্যস্ত হাতে কিছু খুলল রূপকথা, কিন্তু পেল না। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে কেমন উন্মাদ হয়ে উঠল সে। এরপর কাবার্ড, আলমারি, ড্রেসিং টেবিলের ড্রয়ার সব জায়গায় আরও বেশ খানিক সময় নিয়ে খুলল, তাও পেল না। এবার কান্নার উদ্রেক হলো তার। দৌড়ে ন্যালির কক্ষে এলো। কেবলই কাঁথা জড়িয়ে চোখ বুঝেছে ন্যালি। খট করে দরজা খোলার শব্দে নড়ে চড়ে বসে রূপকথাকে দেখতে পেল। আবার কি? আমার ছোট ব্যাকপ্যাকটা কোথায় ন্যালি? কোন ব্যাকপ্যাক? বড় বড় অবাক চোখে জানতে চায় ন্যালি। অস্থির বেদনার্ত কণ্ঠে রূপকথা বলে ওঠে, কাল যেটা নিয়ে সারফরাজদের বাড়ি গেলাম সেটা। এবার ফাঁকা ঢোক গিল ন্যালি। এবার কি হবে? সে তো ভুলে ওটা ফেলেই চলে এসেছে। কিন্তু ওই ব্যাগ না পেলে রূপকথা কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলবে। হায় হায়, এবার বুঝি শিউলি সব বুঝে যায়। চুপ করে আছিস কেন ন্যালি? আমার ব্যাগ কোথায়? আসলে ওই ব্যাগ ওই বাড়িতেই ভুলে ফেলে এসেছি আমি। এত বড় ভুল কি করে করতে পারলি তুই? এত এত মন ভোলা হলে কিভাবে চলবে বলতো? তুই কি ছোট বাচ্চা? আমি কিচ্ছু জানি না, আমার ব্যাগ এনে দে। রূপকথার মামু বাড়ির আবদারে ন্যালির ঘুম ছুটে পালালো। মাথা ভোঁ ভোঁ করে ঘুরে উঠল। কেয়ারটেকার ওরফে দারোয়ানের কাছে বন্দুক আছে। এটা কিভাবে রূপকথা গাধিকে বোঝাবে সে? এবার কি হবে তার? এমন বোকার মতো তাকিয়ে আমাকে কি দেখছিস ন্যালি? রূপকথার চেঁচানোর শব্দে কেঁপে উঠল ন্যালি। এরপর ফাঁকা ঢুক গিলে বলে উঠল, সিংহের খাঁচায় আমাকে কেন ঢোকাতে চাইছিস বলু? আমি এত কিছু জানি না, তুই এখনই চল। ওই ব্যাগ ছাড়া আমি বাঁচবো না। ওই ব্যাগ আমার প্রাণ ন্যালি। সামান্য একটা ব্যাগের জন্য বোনের প্রাণ সৎকা করে দিতে চাইছিস? হৃদয়হীন মানবী। বাজার থেকে এর চাইতে দামি ব্যাগ কিনে দিব, তবু ওই বাড়িতে আমাকে যেতে বলিস না প্লিজ। ওই ব্যাগটাই লাগবে আমার ন্যালি। ওই ব্যাগে আমার জীবনের 12টা বছর বন্দি আছে। আমার আবেগ, আমার মনে জমানো কথা সব ওই ব্যাগে আছে। ওই ব্যাগ আমার চাই, চাই মানে চাই। ন্যালির এবার কেঁদে ফেলার উপক্রম হলো। রূপকথার হুঙ্কারে মাথার ছোট উকুনগুলো কেমন কুটকুট করে মগজ কামড়ে চলেছে। অজানা মরণ ভয় হৃদয়ে হাতুড়ি দিয়ে ইচ্ছে মতো জোরে জোরে বাড়ি দিচ্ছে। চোখ ভর্তি ঘুম, সে তো কোন আমলে পালিয়েছে। এবার তবে উপায়? কি হলো, উঠছিস না কেন? রূপকথার আরেক দফায় তারায় বিছানা ছেড়ে উঠে বসলো ন্যালি। পায়জামার এক পা হাঁটুর উপরে আরেকটু হাঁটু সম। গায়ের স্লিপিং শার্টের বোতাম এলোমেলো করে লাগানো। পাখির বাসার ন্যায় কোকড়ানো চুলগুলো দেখে আজ তো এক পাগল মনে হচ্ছে তাকে। এমন বেশেই ন্যালি বলে উঠল, অজগরের কাবাবের চাইতে গুলি খেয়ে মরা বেটার। ব্রেকফাস্ট করে নিয়ে যাব। আপাতত দোহাই লাগে, 1 ঘন্টা ঘুমোতে দে। নৃশংস মৃত্যুর আগে একটু শান্তির ঘুম ঘুমোতে চাই। খুব সকাল সকাল অভিরূপ এলো সারফরাজের বাড়িতে। এরপর অভিরূপের মা
অভিরূপের মা অনিমা নাসরিন খুব যত্ন করে সারফরাজের জন্য নাস্তা বানিয়ে পাঠিয়েছেন। আর তাছাড়া আজ সারফরাজের গাড়ি কিনতে যাবার কথা। এখানে আসার পর থেকে নিজের ব্যবসা বাণিজ্যের প্রতিও খুব উদাসীন হয়ে গেছে সারফরাজ। অভিরূপ একা হাতে এসব সামলাতে হিমশিম খাচ্ছে। যদিও লুইস আর ইয়ং এলে সে কিছুটা হাঁপ ছেড়ে বাঁচবে। অভিরূপ যখন সারফরাজের ড্রয়িং রুমে প্রবেশ করলো তখন সারফরাজ ঘুম থেকে উঠেনি। বাড়ির কেয়ারটেকার কামালের কাছে সারফরাজের খোঁজ করতেই জানা গেল কিছুক্ষণ আগেই সে বাসায় ফিরেছে। কামালের কাছে নাস্তার বক্স সোপর্দ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো অভি। সারফরাজের কক্ষের দরজায় হালকা নক করতেই গমগমে স্বরে জবাব এলো, ভেতরে আয়। দরজা ছেলে ভেতরে ঢুকতেই বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে দেখা গেল সারফরাজকে। কোনো বাক্য অপচয় না করে নিঃশব্দে পাশের ডিভানে বসলো অভিরূপ। কারণ সারফরাজের চোখে মুখে চিন্তার রেশ। কেমন অদ্ভুত রাগী লাগছে তাকে এই মুহূর্তে। অভিরূপ কিছু ঠাহর করবার আগেই সারফরাজ ল্যাপটপ ফেলে অভির পানে তাকিয়ে বলল, আমার ড্রাগস কারখানায় পুলিশ এসেছিল অভি। সারফরাজের শীতল গলার ভয়ানক কথায় কথা বলার ভাষা হারিয়ে ফেলল অভিরূপ। পাল্টা প্রশ্ন ফাঁকা মস্তিষ্কে এলো না। তবুও কিছুক্ষণ স্তব্ধ থেকে বিড়বিড় করে শুধালো, পরে কেভিন সব সামলেছে, কিন্তু আমার প্রশ্ন হলো পুলিশের কাছে খবরটা কে দিল? অভিরূপ কপাল কুঁচকে কিছু ভাবার চেষ্টা করলো, এরপর উত্তর দিল, জ্যাকসিনকে আমার সুবিধার মনে হচ্ছে না। ইয়াংকে বল ওর উপর নজরদারি করতে। ঠিক ধরেছিস, আমি নিজেও ওকেই সন্দেহ করেছি। আমার তীর যদি সঠিক নিশানায় লাগে তবে ওর জন্য খুব সুন্দর সুন্দর শাস্তির ব্যবস্থা করব আমি। যদিও ভেবে রেখেছি ওর মৃত্যু ঠিক কিভাবে হবে, অ্যাটলিস্ট কোনো বিশ্বাসঘাতক আমার হাত থেকে বাঁচতে পারবে না। অভিরূপের সাথে কথা শেষ করে ইয়ং আর লুইসের সাথে ভিডিও কনফারেন্সে প্রয়োজনীয় কথা সারল সারফরাজ। এরপর তাদের ইমার্জেন্সি বাংলাদেশ আসার জন্য টিকিট কাটতে বলল। ল্যাপটপ রেখে সুফিয়ান চৌধুরীর বিষয়ে অভিরূপের কাছে মুখ খুলল সারফরাজ। কমিশনার আমার সাথে দারুণ এক খেলা খেলেছে অভি। রূপকথার পালক বাবা হ্যাঁ, কি করছে? ভদ্রলোক কোনো কারণে রূপকথাকে আমার থেকে দূরে রাখতে চায়। এটা আমার সহ্য হচ্ছে না। কমিশনারকে পানি দিয়ে চিবিয়ে খেতে ইচ্ছে করছে। বাবা হিসেবে এটা স্বাভাবিক নয়। তোর বিবেক কি বলে? বিবেক তো আবেগের কাছে হেরে বসে আছে। আবেগে ভাসছি আমি। আপাতত বিবেক কাজ করছে না। কমিশনার তার জায়গায় রাইট। কেউ চাইবে না নিজের মেয়ে কোনো ভয়ঙ্কর ক্রিমিনালের চক্করে পড়ুক। এরপর অভিরূপের তেতো সত্যি কথায় সারফরাজের চকচকে ফর্সা মুখে আমাবস্যার অন্ধকার নামল। দাঁত দিয়ে নিম্নভাগের পাতলা ঠোঁট কামড়ে ধরে ঠোঁট পাউট করল। এরপর বলল, আমি কি তার মেয়েকে চুমু খেতে চেয়েছি নাকি? শুধু দেখতে চেয়েছি কত বড় হয়েছে। একটু দেখতে দিলে কি হয়? চুমুর কথা বলে নিজে নিজেই লজ্জায় লাল হলো সারফরাজ। অভিরূপের চোখে তা এড়ালো না। ঠোঁটে দুষ্টু হাসির রেখা ফুটিয়ে অভি বলল, চুমু কিভাবে খেতে হয় তুই জানিস? খেয়েছিস কাউকে চুমু? সারফরাজ বুঝল অভি সুযোগ পেয়েছে তাকে হেনস্থা করার। এই সুযোগ কোনোভাবেই অভিকে দেয়া যাবে না। তাই চোখে মুখে গম্ভীরতা আর কঠোরতা ফুটিয়ে বলল, কমিশনার এক বেঢক মেয়ে মানুষের ছবি আমাকে দেখিয়েছে, বলেছে ওটা রূপকথা। বিশ্বাস হয়নি আমার। এত কিউট বাচ্চা কখনোই এমন বেখাপ্পা চেহারার অধিকারী হতে পারে না। কিন্তু যখন আমি রিয়েল রূপকথাকে দেখেছি, বিশ্বাস কর আমার হৃৎপিণ্ডের ধারকান বন্ধ হয়ে গেছে। তুই দেখেছিস ওকে সামনে থেকে? অন্য মনস্ক হয়ে সারফরাজ উত্তর দেয়। হ্যাঁ। উচ্ছ্বাসিত অভি শুধায়, কেমন দেখতে? তুই কল্পনা করে অনুমানের ভিত্তিতে যেমন ছবি এঁকেছিস তার মতো? তার চাইতে সুন্দর। রূপকথার আলাপচারিতায় ঘড়ির কাঁটা তরতর করে সময় পার করে দিল আরও 2 ঘন্টা। রূপকথাকে নিয়ে সারফরাজের অনুভূতি কি তা বোঝা গেল না। এবার অভিরূপ ধরে নিল সারফরাজকে দিয়ে এই জন্মে প্রেম ভালোবাসা বা বিয়ে কিছুটি হবে না। কথায় কথায় সারফরাজ হঠাৎ কঠিন মুখশ্রী করে বলে উঠল, নিয়াজ মোর্শেদের খবর নিয়েছিস? অভিরূপ মাথা ঝাঁকিয়ে বলল, বুড়ো হয়ে গেছে, ছেড়ে দে। 2 দিন পরে এমনিতেই মরে যাবে। রূপকথার কপাল ফাটিয়েছিল ওই নিয়াজ। আমি ওকে বলেছি আমি ওকে খেয়ে ফেলবো। আমি আমার কথার বরখেলাপ কখনো করিনি। ওকে না খেলে আমার পেটের ক্ষুধা মিটবে না। তপ্ত শ্বাস ফেলে অভিরূপ একটা ঠিকানা বের করে বলল, এখানে ছেলে মেয়ে আর ছোট একটা নাতনি নিয়ে থাকে। স্ত্রী গত হয়েছে অনেক আগে। ক্যারিয়ারের অসৎ থাকায় তাকে সাসপেন্ড করা হয়েছে বছর 4 আগে। তাচ্ছিল্য হেসে সারফরাজ বলল, কুকুরের লেজে ঘি মাখলেও তা বাঁকাই থাকে। অভি আর সারফরাজের কথার মাঝখানে নজরুল এসে গলা খাকারি দিল দরজার বাইরে। সারফরাজ বুঝল খাবার জন্য ডাকতে এসেছে নজরুল। তাই ভনিতা না করে গলা বাড়িয়ে বলল, টেবিলে খাবার দাও, আসছি।
সকালের খাবার দুপুরের একটু আগে আগে খেলো অভিরূপ আর সারফরাজ। এরপর ঝটপট শাওয়ার নিয়ে অভির সাথে বাইরে যাবার জন্য তৈরি হলো সে। মাথার ভেজা চুলগুলো মুছে গায়ে একটা ব্ল্যাক শার্ট চাপলো, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক স্যুটে নিজেকে সাজিয়ে রোদ চশমা নিয়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। কিন্তু চোপলো পা দুটো নিমিষেই থেমে গেল অনাকাঙ্ক্ষিত কারো আগমনে। সামনে আগত দুই মানবীকে দেখে অভিরূপ শুধালো, তোর আত্মীয়? সারফরাজ আনমনে জবাব দিল, হুম। কেমন আত্মীয়? আত্মার আত্মীয়, এটাই রূপকথা। মনের মাধুরী মিশিয়ে সেজেছে নেলি, একদম হালকা পাতলা পার্টি সাজের মতো। কোকড়ানো ঝাঁকড়া চুলগুলো স্ট্রেট করে ছেড়ে কাঁধের দুই পাশে ফেলে রেখেছে। ঠোঁটের কালারফুল লিপস্টিক দিয়েছে, চোখে মোটা করে আইলাইনার কাজল সব টেনেছে, পরেছে দামি ড্রেস। অসুস্থ রূপকথাকেও ধরে বেঁধে সাজিয়েছে। ন্যালির এহেন বোকা কাণ্ডে রূপকথা খেকিয়ে বারবার কয়েক জিজ্ঞেস করছে রামপুরা গেলে এত সাজতে হবে কেন, কিন্তু ন্যালি কোনো প্রত্যুত্তর করেনি। সারফরাজদের বাড়ির আঙ্গিনায় রূপকথা আর ন্যালি যখন পৌঁছালো তখন দুজনেই সারফরাজ আর অভিরূপকে দেখতে পেল। রূপকথা তেমন তোয়াক্কা না করলেও ন্যালি মনে মনে ভীত হলো। ব্যাগ থেকে ঝটপট একটা ছোট মিরব বের করে চেহারাটা ভালো করে পরখ করলো ন্যালি। সব ঠিক আছে, শুধু গাড়ির বাতাসে চুলগুলো আলুথালু হয়ে রয়েছে। হ্যাঁ, ওসব ব্যাপার নয়। সারফরাজের গেট আপ দেখে ন্যালি মনে মনে বলে উঠল, দেখ দেখ, দারোয়ানের ভাব দেখ, মালিকের অবর্তমানে কেমন মালিক সাজা হচ্ছে বেড়া গুন্ডা। হঠাৎ বালিশের তলায় বন্দুকের কথা মনে পড়তেই চুলগুলো একটু ঠিক করলো ন্যালি। এরপর মনে মনে বলল, শ্যুটটা কোথায় করবে, কপালে না ভুঁড়িতে? না না, কপালে করলে সাজ নষ্ট হবে। পত্রিকায় নইলে খবরের শিরোনামে ছবি সুন্দর হওয়া চাই। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো ভুঁড়িতে মারতে। আমার অনুরোধ অমান্য করে বচ্চাত লোকটা যদি পাছুতে মারে। মনের ভয়ানক ধারণায় জিভ কেটে মাথা নাড়িয়ে নিজের পাছুতে একবার হাত বুলালো ন্যালি। সাদা পাছু দুটো রক্তে রঞ্জিত হবে, আহ কি নিদারুণ ব্যথা। এদিকে অভিরূপ ন্যালির দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল। মেয়েটার হাবভাব কিছুই সুবিধার মনে হচ্ছে না। সারফরাজের কোনো কালের আত্মীয় এই মেয়েটা তা জানার জন্য অভিরূপের মন আকুলি বিকুলি করে উঠল। বোকা ন্যালিকে ফেলে ধীর দুর্বল পায়ে সারফরাজের সামনে এসে দাঁড়ালো রূপকথা। এরপর মিহি চিকন গলায় বলল, দেখুন, আমরা সেদিনের ঘটনার জন্য অনুতপ্ত। কাউকে না বলে লিচু গাছে ওঠা উচিত হয়নি আমাদের। এর জন্য দুঃখিত, ক্ষমা করবেন। রূপকথার সাবলীল কথায় সারফরাজ পাল্টা কথা বলার ভাষা হারালো। বুকে কেমন টিপ টিপ শব্দ হচ্ছে, হৃৎপিণ্ড লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যেতে চাইছে, মাথা কেমন পিনপিন করে ঘুরছে। একটু জ্ঞান হারাতে পারলে ভালো লাগতো। এদিকে দুষ্টু মনে কেমন উদ্ভট গান বেজে যাচ্ছে, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। সারফরাজকে নিরুত্তাপ দেখে রূপকথা মাথা নিচু করে বলে উঠল, আমার একটা মেরুন রঙা ব্যাগ আপনার কাছে, আপনার ঘরে রয়েছে, সেটা নিতেই আমরা এসেছি। ব্যাগটা দয়া করে দিয়ে দিন আমায়। রূপকথার এই কথাটা সারফরাজের কানে গেল না। মৃদু মন্দ আবহাওয়ায় সারফরাজদের বাড়ির সামনের খোলা মাঠে কিশোরের দল ক্রিকেট খেলছে। তাদের উচ্ছ্বাস, ব্যাট বলের শব্দ আর চিৎকার চেঁচামেচি সারফরাজের কানে কেমন জোরে জোরে আঘাত করছে। সামনে দাঁড়ানো বিশালদেহী মানুষটার এমন বেখেয়ালি গর্ধব এর মতন আচরণে রূপকথা অল্প রুষ্ট হলো। তার কাছে মনে হলো লোকটা নির্বোধ। হয়তো এতগুলো কথা বলার পর কেউ এমন কেবলা কান্তের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে। রূপকথা আবারও বলতে চাইল, আপনি মনে হয় আমার কথা শেষ করতে পারল না রূপকথা। নিজের সাথে রূপকথাকে টেনে মিশিয়ে ডান হাতে খপ করে ধরে ফেলল ক্রিকেট বল। আকস্মিক এহেন কাণ্ডে ভরকে গেল ন্যালি আর অভিরূপ। দারোয়ানের বুকে রূপকথাকে বেশ বেমানান ঠেকলো নেলির কাছে। দাঁতে দাঁত পিষে গুটি গুটি পায়ে সারফরাজের ধারে এগোতেই অভিরূপ তাকে থামিয়ে বলল, খুব সুন্দর রোমান্টিক সিন চলছে, নো ডিস্টার্ব। কাবাব মে হাড্ডি হলে অজগরের কাবাব বানিয়ে খাইয়ে ছেড়ে দেবো তোমায়। এবার অভিরূপের মুখের পানে নজর দিল ন্যালি। অভিরূপের হাসি খুশি চেহারা দেখে পেট গুলিয়ে গাল ফুলে উঠল ন্যালির। পা দুটো কেমন থরথর করে কেঁপে উঠল, মুখ ভরে বমি পাচ্ছে। আরে, এটাই তো সেই লোক যে স্বপ্নের ভেতর তাকে জোর করে অজগরের কাবাব খাওয়াতে চাইছিল। ভয়াবহ দুঃস্বপ্নের কথা মনে পড়তেই ন্যালির কান্না পেল। মোটা কাজল লেপটানো চোখ জোড়া কষলে বোঝার চেষ্টা করলো তার সামনে যেই ব্যক্তি রয়েছে এই সেই স্বপ্ন মানব কিনা। চোখ কষলেও একটা ব্যক্তিকেই দেখল। এদিকে কসলানি খেয়ে
চোখের কাজল কোটর গাল লেপটে একাকার হলো। নেলিকে দেখতে কেমন বোকা ভূতের মতো লাগছে। অভিরূপ বহু কষ্টে নিজের হাসি চেপে রাখল, কিন্তু জ্ঞান হারানোর উপক্রম হলো নেলি। সারফরাজের প্রশস্ত বুকে চোখ বুঝে মাথা ঠেকিয়ে রেখেছে রূপকথা। বুকটা কেমন নিরাপদ ভরসাস্থল মনে হলো। ভেতর থেকে কেউ বলে উঠল, কতদিন পর এমন শান্তি পেলি? রূপকথা উত্তর দিতে পারল না সেই প্রশ্নের। মন না চাইতেও মাথা তুলতে চাইল রূপকথা, কিন্তু চেপে ধরল সারফরাজ। এরপর অজান্তেই বলে ফেলল, যন্ত্রণায় দগ্ধ হুতাশন নিত্যে শুরু করেছে সবে। আরেকটু থাকো প্লিজ। এক হাতে লাল রঙের কুকাবুড়া ক্রিকেট বল, আর এক হাতে রূপকথার বাথা। নিজের প্রশস্ত বক্ষে চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সারফরাজ। গতরাতে কেটে ফালি হওয়ার হাতের তালু ধেয়ে আসা বলের আঘাতে আরেকটু রঞ্জন ধরার উৎপত্তি করল, কিন্তু তাতে ভ্রুক্ষেপ প্রকাশ করল না সারফরাজ। বলটা ধরার জন্য যেভাবে হাত বাড়িয়েছিল এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে সে। মুঠি পাকিয়ে বলখানা চেপে ধরার দারুণ কাটা ঘায়ের টেনে আসা চামড়ায় টান লেগে ফিনকি দিয়ে রক্ত ছুটল। হাতের থাবা পেরিয়ে সেই রক্ত তরল আঙ্গিনার সবুজ ঘাসে টপটপ করে বিলীন হলো। এতেও নিরুত্তাপেই অনুভূতিহীন মানব। সারফরাজের আবদার ইচ্ছা থাকা সত্ত্বেও পূরণ করল না রূপকথা। কেমন জানি অস্বস্তি হচ্ছে তার। মানুষটা কেমন রহস্যময়। রূপকথার মাথা তার বুকে ঠেসে রাখলে যন্ত্রণা দগ্ধ হতাশা নিববে কী রূপে? সারফরাজের আগামাথাহীন কথা রূপকথার মস্তিষ্কে খেলল না। তাই সারফরাজের হাতের থাবা থেকে জোরপূর্বক নিজের মাথা তুলে সারফরাজের বুকে থুতনি রেখে ঠোঁট টিপে একবার পিটপিট চোখে সারফরাজের মুখপানে চাইল। প্রথম দর্শনেই সারফরাজের ঠোঁটের নিচের কুচকুচে কালো তিলটা রূপকথার সবকিছু এলোমেলো করে দিল। যুবক যথেষ্ট আকর্ষণীয়। কালো রঙের চারকোনা ফ্রেমের রোদ চশমা যুবকের অভাল শেপের মুখশ্রীতে অনন্য সৌন্দর্যের সৃষ্টি করেছে। কালচে লাল ঠোঁট দুটো টসটসে ভেজা, মসৃণ মুখমণ্ডল চকচকে রোদে কেমন গ্লেজ ছড়াচ্ছে। মনে হচ্ছে আঙ্গুল দিয়ে আলতো টোকা দিলেই পাতলা গাল দুটো ফেটে যাবে। যুবকের শক্ত চোয়াল আর অ্যাডাম অ্যাপল রূপকথার বুকে ধরাস ধরাস হাতুড়ি পেটালো। এহেন আপত্তিকর পরিস্থিতিতে দৃষ্টি সরিয়ে অন্যত্র নজর দিল রূপকথা। মানুষটা যথেষ্ট আকর্ষণীয়। আভিজাত্য আর গাম্ভীর্য শরীর ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। যে কোনো মেয়ে এমন পুরুষকে প্রেমিক হিসেবে প্রত্যাশা করবে, কিন্তু রূপকথার এমন মনে হলো না। হঠাৎ সারফরাজের রক্তভেজা হাতে নজর গেল রূপকথার। বিস্ফোরিত নেত্রে সারফরাজের হাত চেপে ধরে উত্তেজিত গলায় বলে উঠল, আরে আপনার হাত কেটে রক্ত গড়াচ্ছে, হসপিটালে চলুন। রূপকথার উঁচু আওয়াজে সম্বিত ফিরে পেল সারফরাজ। এদিকে ছেলেগুলো নিজেদের বল খুঁজতে খুঁজতে সারফরাজের গেটের সামনে এসে দাঁড়ালো। এরপর ডেকে বলে উঠল। ছেলেটির বল নেবার প্রস্তাবে সারফরাজের মুখে অশ্রাব্য গালাগাল কিলবিল করে উঠল। আর একটু হলেই রূপকথার আঘাত লাগত। সেই আঘাত সইতে সারফরাজের এই দাঁতে দাঁত চাপতে হয়েছে। সেই আঘাত রূপকথা সইত কি করে? বল না দিয়ে সারফরাজ আরও শক্ত করে চেপে ধরে অভিকে ডেকে বলে উঠল, অভে। নেলিকে ছেড়ে সারফরাজের সামনে এসে দাঁড়ালো অভি। এরপর শুধালো, কি? বলটা দেবার আগে আমি ঠিক কী ধরনের কথা বলতে পারি ওইসব, মানে ছেলেগুলোকে, তার সম্পর্কে তোর কোনো আন্দাজ আছে? অভিরূপ মাথা দুলালো। সারফরাজ সন্তুষ্ট হলো বন্ধুর চতুরতায়। এরপর ঠোঁটে হাসির রেখা টেনে বলে উঠল, যা বলে আয়। অভিরূপ মাথা নাড়ল। এমন শব্দ সে বলতে পারবে না, কিন্তু সারফরাজ নাছোড় বান্দা। অভিকে এক প্রকার থ্রেড দিয়েই বলল, আমার কথা অমান্য করলে কেমন পানিশমেন্ট পাবি জানিস? ব্রাউনিকে দিয়ে টর্চার করাবো তোকে। ব্রাউনির কথা মনে পড়তেই আত্মা কেঁপে উঠল অভিরূপের। সারফরাজের ড্রাগস সাপ্লাইয়ের সমস্ত রক্ষণাবেক্ষণ করে এই ব্রাউনি। বেচারা ছেলে নাকি মেয়ে অভিরূপ জানে না, কিন্তু সুযোগ পেলেই গায়ে ঢলে পড়ে। কোথায় কোথায় হাত বুলায় কে জানে। নিজের ইজ্জত বাঁচাতে ফাঁকা ঢোক গিলে গেটের কাছে হেঁটে গেল অভি। এরপর ছেলেগুলোর উদ্দেশ্যে ফিসফিস করে বলল, ওই বল পাবে না শাওয়ার নাতি। আর যদি আমার কথা শুনে জেদ ধরে দাঁড়িয়ে জ্ঞান জ্ঞান করতে থাকো, তবে প্যান্ট খুলে এমন জায়গায় বল ভরে দেবো, বাথরুমে বসে কাঁদতে হবে। তখন বাড়ি ফিরে যাও। মানুষটা দেখতে সুন্দর, কিন্তু বড্ড ভয়ানক। অভিরূপের কথা গায়ে মাখল না দলনেতা। সে বুক টান করে অভিরূপকে বলে উঠল। কথাটি বলেই বলের চিন্তায় তর সইল না ছেলেটির। সে সারফরাজকে উদ্দেশ্য করে ডেকে উঠল। আঙ্কেল সম্বোধনে সারফরাজের মসৃণ ফর্সা কপালে ভাঁজ পড়ল।
ফার্স্টটা রাগের নাকি অবজ্ঞার বুঝলো না রূপকথায়। সারফরাজ রূপকথার হাত টেনে সরিয়ে আদুরে গলায় বলল, 1 মিনিট, হ্যাঁ? বাধ্যের ন্যায় ঘাড় কাত করল রূপকথা। রক্তাক্ত বল নিয়ে ব্লেজারের বাটন খুলতে খুলতে লম্বা পায়ে গেটের কাছে এগিয়ে এলো সারফরাজ। এরপর ব্লেজারের ভেতরের পকেট থেকে নিজের বন্দুকখানা হাতে নিয়ে গাল চুলকাতে চুলকাতে শুধালো, আঙ্কেল বলে কে রেখেছে আমায়? আর বলকার? সারফরাজের হাতে বন্দুক দেখে দলনেতার বেলুন ফুস করে চুপসে গেল। ভয়ে আত্মরাম দেহ ছেড়ে বেরোতে চাইছে। সে সাহসের আশায় ভয়ার্ত পাংশু মুখে পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। সে একাই দাঁড়িয়ে আছে। ইতোমধ্যে সকলেই সঙ্গোপনে কেটে পড়েছে। বন্ধুদের এহেন বেইমানিতে কেমন তলপেটে হিসুর প্রচণ্ড চাপ অনুভব করল সে। মুখে অসহায়ের ছাপ ফুটিয়ে বলে উঠল, সারফরাজ তির্যক হেসে বলে উঠল, আর বল খেলবি এভাবে? ছেলেটি মাথা নাড়িয়ে বলল। সারফরাজ বন্দুকের নল দিয়ে ছেলেটির এলোমেলো চুল ঠিক করতে করতে বলল, ঠিক আছে, বাড়ি যা। অনুমতি পেতেই ব্যাট বুকে চেপে ভো দৌড় দিল ছেলেটা। ছেলেটা যেতেই রূপকথার সামনে পুনরায় এসে দাঁড়ালো সারফরাজ। এরপর শুধালো, হ্যাঁ, কি যেন বলছিলে? সারফরাজের আকর্ষণীয় কণ্ঠ কথার তালগোল পাকিয়ে গেল রূপকথার। তবুও নিজেকে সংযত রেখে আঙ্গুলি নির্দেশ করে বলল, আপনার হাত। রূপকথার নির্দেশে কেটে যাওয়া হাতখানা চোখের সামনে এসে এনে একবার পরখ করল সারফরাজ। সাদা ব্যান্ডেজ ভিজে রক্তে একাকার। এই মুহূর্তে রক্ত বন্ধ করা প্রয়োজন। চুয়ে পড়া রক্তের ধারা শিথিল করতে কয়েকবার হাত ঝাড়া দিল সারফরাজ। রূপকথা হাতের ইশারায় বাধা দিয়ে বলে উঠল, দাঁড়ান, আমি হেল্প করি। দাঁড়ান, আমি হেল্প করছি। বাসায় স্যাভলন আর তুলো আছে। কথাটি বলেই সারফরাজের মুখ পানে দৃষ্টি তাক করল। এক ভুরু উঁচিয়ে বাঁকা হাসল সারফরাজ। এরপর বলল, কাম উইথ মি ডক্টর। সারফরাজের মুখে ডক্টর সম্বোধন কথাটা বেশ মনে ধরল রূপকথার। লাজুক হেসে নেলিকে ডেকে বলল, এদিকে আয় নেলি। বেচারি নেলি এতক্ষণ চুপচাপ অবাক নয়নে পর্যবেক্ষণ করছিল সবকিছু। ঘটনা কোথায় থেকে কোথায় যাচ্ছে তার কোনো আগামাথা খুঁজে পেল না সে। রূপকথার সাথে এই বদলোকের মাখামাখি পছন্দ হলো না নেলির। এদিকে অভিরূপ তাকে কেমন ঘুরঘুর করে দেখছে। ছেলেটির চেহারা দেখেই কেমন ভয় লাগছে। মনে হচ্ছে এখনই পকেট থেকে অজগরের মাংস বের করে বলে উঠবে। নেলির বোকার মতো দাঁড়িয়ে থাকা দেখে অভিরূপ মুখের সামনে চুটকি বাজিয়ে বলে উঠল, তোমার বান্ধবী ভেতরে চলে গেছে। এখানে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? বিশেষ অভ্যর্থনায় ভেতরে নিতে হবে নাকি তোমাকে? অভিরূপের অধিক বাড়াবাড়ি নেলির প্রচণ্ড রাগ হলো। চিকন গলায় সে অভিরূপকে ধমকে বলে উঠল, এই আপনি চুপ করুন তো, সবসময় বেশি কথা বলেন। কথাটি বলেই হন হন করে হাঁটা ধরল। নেলির যাবার পানে তাকিয়ে অভিরূপ বলে উঠল, যাক বাবা, আমি আবার কি করলাম? সারফরাজের ড্রয়িং রুমে সোফায় পা ছড়িয়ে বসলো সারফরাজ। রূপকথাকে হাতের ইশারায় বসতে বললেও সে ঠায় দাঁড়িয়ে রইল। কামালকে ডেকে তুলো আর স্যাভলন দিতে বলল সারফরাজের সাথে এক বোল কুসুম গরম জল। কামাল দৌড়ে গিয়ে সব রেডি করে সারফরাজের সামনে আনতেই মাথার ইশারা করে সারফরাজ বলল, ডাক্তার সাহেবের কাছে দাও। আজকে আমার পুরোটাই উনার কাছে সঁপে দিয়েছে কামাল চাচা। সে আমাকে মারুক কাটুক যাই করুক, আমার কোনো আপত্তি নেই। সারফরাজের ঠেস দেয়া কথা বৃদ্ধ কামাল খুব করে বুঝল। কথার মর্মার্থ বুঝে সে ঠোঁট টিপে হেসে প্রস্থান করল। এরপর ফিরে এলো ছোট একটা টুল নিয়ে। কামালের থেকে টুল নিয়ে সারফরাজের সামনে বসলো রূপকথা। এরপর পানিতে স্যাভলন ঢেলে তুলো ভিজিয়ে পরম যত্নে টেনে ধরল সারফরাজের হাত। রূপকথার স্পর্শে সোফায় হেলান দিয়ে চোখ বুজে ফেলল সারফরাজ। এই অনুভূতি বোঝানোর ভাষা তার জানা নেই। সেদিনের সেই ছোট্ট রূপকথা এত বড় হয়ে তার সামনে দাঁড়িয়েছে, অথচ নিজের পরিচয়টুকু প্রকাশ করতে পারছে না সারফরাজ। কষ্টে বুক মুষড়ে উঠছে বারবার। নিজের যন্ত্রণা দমিয়ে রেখে সোজা হয়ে বসল রূপকথা। রূপকথা খুব যত্ন সহকারে সারফরাজের ক্ষত পরিষ্কার করছে। চশমার কালো কাজ ভেদ করে রূপকথার ফর্সা মায়াবী মুখশ্রী দেখতে বেশ বেগ পোহাতে হচ্ছে তাকে। তবুও চশমা খুলল না সে। পাছে তার ছ্যাবলার মতো ঘুরে ঘুরে রূপকথাকে দেখা বন্ধ হয়ে যায়। রূপকথার দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সারফরাজের মনে হলো তার সামনে 12 বছর আগের 6 বছরের ছোট্ট রূপকথা বসে আছে। রূপকথার খিলখিল হাসি, চঞ্চলতা, দুষ্টুমি, এলোমেলো প্রশ্ন, কুচকুচে কালো বড় বড় পাপড়িওয়ালা চোখ, চিকন চিকন দাঁত, সব কেমন যেন সারফরাজকে ঘায়েল করলো নিমিষেই।
হঠাৎই কোর্টে চালানের দিন পুলিশ স্টেশনের প্রাঙ্গণে রূপকথার আহাজারি কানে জোরে করে বাড়ি খেল সারফরাজের। সারফরাজের গলা জড়িয়ে রূপকথার হাত পা ছোড়ার দৃশ্য মনে পড়তেই ব্যথায় বুকটা কেমন ভার হলো। পুরনো স্মৃতি চারণ করতেই কখন সারফরাজের গাল গড়িয়ে নোনতা জলের ধারা প্রবাহিত হলো তা খেয়ালই করল না সারফরাজ। সারফরাজের হাত পরিষ্কার করতে করতে সহসাই থেমে গেল রূপকথার হাত। নিজের কাজ ফেলে সারফরাজের পানিয়ে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল রূপকথা। এরপর মনে মনে বলল, এত বড় শক্ত সামর্থ্য মানুষটা সামান্য ব্যথা এভাবে কাঁদছে। রূপকথার মনের প্রশ্ন মনে মনে চেপে নরম গলায় বলল, খুব লাগছে বুঝি? আমি তো আলতো হাতেই করেছি। সারফরাজ মাথা দুলিয়ে প্রত্যুত্তর করল, আমি ঠিক আছি। রূপকথা আবার নিজের কাজে মনোযোগী হতেই আনমনে রূপকথার মাথায় হাত ছোঁয়ালো সারফরাজ। এতে সামান্য নড়ে উঠল রূপকথা। সম্বিত ফিরে পেতেই হাত সরিয়ে সারফরাজ বলল, আম সরি। ক্ষত পরিষ্কার করে আরেকটা ব্যান্ডেজ হাতে বেঁধে উঠে দাঁড়ালো রূপকথা। এরপর ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে বলে উঠল, আপনার কাজ শেষ, এবার আমার ব্যাগ দিন, আমাদের বাড়ি ফিরতে হবে। রূপকথা চলে যাবে ভাবতেই সারফরাজের মন কেমন করে উঠল, কিন্তু স্বাভাবিক থাকার চেষ্টা করে শুধালো, কেন এসেছিলে এই বাড়িতে? সারফরাজের প্রশ্নে মাথা নিচু করে ফেলল রূপকথা। এরপর নিভু গলায় বলল, কাউকে খুঁজতে। কাকে? সরফরাজকে। সারফরাজ কি হয় তোমার? উত্তর দিল না রূপকথা, বরং পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, আপনি এই বাড়িতে কি করেন? সারফরাজ সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার বাড়িতে আমি কি করতে পারি মিস রূপকথা? আগন্তুকের মুখে নিজের নাম শুনে চমকে উঠল রূপকথা। এরপর চুট করে বলে উঠল, আমার নাম জানেন কি করে? তোমার কাজিনের থেকে শুনেছি গতকাল। রূপকথা ঠোঁট গোল করে বলল, ও, এসো আমার সাথে। কথাটি বলেই সিঁড়ি ধরে হেঁটে উপরে উঠল সারফরাজ। রূপকথা গুটি গুটি পায়ে অনুসরণ করল সারফরাজকে। সারফরাজ আর রূপকথা দোতলা উঠতেই নেলি ফিসফিস করে অভিরূপকে শুধালো, এই দারোয়ানটা বড্ড শয়তানার দ্রুত, আপনি চেনে রেখে? অভিরূপ স্বাভাবিক গলায় বলল, ওমা, নিজের বন্ধুকে ছিল না? নেলি পাল্টা প্রশ্ন করলো, আপনি কোন বাসার দারোয়ান? আমাকে দেখে কি দারোয়ান মনে হচ্ছে? কোন অ্যাঙ্গেল থেকে আমার চেহারা বা গেট আপ দারোয়ানের মতো? হ্যাঁ, নেলি অভিরূপের উঁচু গলায় ভরকে গিয়ে বলল, আপনার বন্ধুকে দেখেও বোঝা যায় না সে দারোয়ান, কিন্তু গতকাল লুঙ্গি উঁচিয়ে যেভাবে লাঠি নিয়ে দৌড়ে এসেছিল, ও মাই গড। অভিরূপ ঘটনা বুঝতে পেরে ধেয়ে আসা হাসি রোধ করে বলল, ও দারোয়ান নয়, লুঙ্গি পরলে কেউ দারোয়ান হয় না মিস বোকাফুল। নিজের নামের উপমায় কপাল চোখ কুঁচকে দূরে সরে দাঁড়ালো নেলি। এরপর গজগজ করে বলল, আপনাকে মোটেও দেখতে ইচ্ছে করছে না। তাহলে দেখো না। ইচ্ছে করে দেখতে চাইছি নাকি? সব কারসাজি তো উপরওয়ালার, নয়তো এই মানুষ আমার স্বপ্নে কি করে? অভিরূপ মাথা বাড়িয়ে শুধালো, কিছু বললে? কার স্বপ্নে কি এসেছে? হ্যাঁ, বলেই ঘর ছেড়ে বেরিয়ে এলো নেলি। বাইরের লিচু গাছ কেমন হাত ইশারায় তাকে ডাকছে, কিন্তু গতকালকের দুর্ঘটনা মনে করে লোভ লালসা মাটি চাপা দিল নেলি। নেলির পেছন পেছন অভিরূপ এসে দাঁড়ালো। এরপর প্যান্টের পকেটে দুহাত গুজে নিচু হয়ে শুধালো, লিচুগুলো তোমাকে ডাকছে? নেলি বিরক্ত হয়ে বলল, আচ্ছা ফাজিল লোক তো আপনি, এমন জ্বালাচ্ছেন কেন? অমায়িক হেসে ঠোঁট কামড়ে ধরে অভিরূপ বলল, তোমাকে জ্বালাতন করতে আমার বড্ড ভালো লাগছে। প্লিজ রাগ করো না। তুমি যেমন ভাবছো আসলে আমি মোটেও তেমন না। আজ যেন কি হয়েছে আমার সাথে শয়তানগুলো আমাকে উকি দিয়ে চলছে বারবার। কি করি বলো তো? নেলি কোনো উত্তর দিল না, চুপচাপ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল শুধু। সারফরাজের বেডরুমের দেয়ালে মায়া চৌধুরী আর সাদাব শাহজাহানের বড় ফ্রেমের ছবি দেখে কিছুটা অপ্রস্তুত হলো রূপকথা। না চাইতেও ইতস্তত করে বলে উঠল, ওনারা সরফরাজের বাবা মা, তাই না? সারফরাজ মাথা ঝাঁকালো। রূপকথা এবার ছবি দুটোর পানে এগিয়ে ভালো করে দেখল। এরপর শুধালো, আপনি সরফরাজকে চেনেন? সারফরাজ দ্বিধান্বিত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল, জবাব দিল না। কথার প্রসঙ্গ পাল্টাতে রূপকথার ব্যাগ রূপকথার দিকে এগিয়ে বলে উঠল, তোমার ব্যাগ। কম্পিত হাতে ব্যাগখানা নিয়ে রূপকথা নিচু গলায় বলে উঠল, সরফরাজ যদি কখনো এখানে আসে বলবেন রূপকথা এসেছিল তার খোঁজে।
ও আমাকে কথা দিয়েছিল ওর ঘুরে বেড়ানো শেষ হলে ফিরে আসবে, কিন্তু আসেনি। কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো রূপকথার। সামনে দাঁড়ানো মানুষটার কাছে ভেতরে জমানো সকল দুঃখ উগলে দিতে ইচ্ছে করলো, তাই নিজেকে আটকে না রেখে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। এরপর ব্যাগখানা বুকে চেপে ধরে সিক্ত গলায় রূপকথা বলে উঠল, আমি কিছুতেই ওকে ভুলতে পারি না। ও আমার রক্তের কেউ নয়। আমি আমার বাবা মাকে ভুলতে বসেছি প্রায়, কিন্তু সরফরাজকে কোনোভাবেই ভুলতে পারছি না। বুকে প্রচুর যন্ত্রণা হয়, কাউকে বোঝাতে পারি না সেই কষ্ট। একটা মানুষের পুরো পৃথিবী ঘুরতে ঠিক কতগুলো বছর সময় লাগে আপনি জানেন? রূপকথার বাঁধনহারা কান্না শেষ হয়ে বিদ্ধ রূপ সারফরাজের বুকে। তীব্র অপরাধ বোধ আর রূপকথার অশ্রুজল সব কেমন সারফরাজের দিকে আঙ্গুল তুলল। নিজেকে নিষ্ঠুর থেকেও নিষ্ঠুরতম মনে হলো। ভেতরের পশুসত্তা পর্যন্ত আঙ্গুল তুলে ধমকে বলে উঠল, নির্দয় মমতাহীন পশু কোথাকার। রূপকথার অবরিত অশ্রুধারা সহ্য হলো না সারফরাজের। সদ্য ব্যান্ডেজ করা হতে চোখের রোদ চশমা খুলে বুকের নিচে পড়ে থাকা ছোট রূপকথাকে ছোট্ট বাচ্চার ন্যায় দুই হাতের বাহুতে ধরে উঁচু করে নিজের চোখের সামনে তুলে ভাঙা অস্পষ্ট গলায় বলে উঠল সারফরাজ, আমার পৃথিবীর শেষ সীমা তোমাতে এসে সমাপ্তি টেনেছে রূপকথা। আমি বেড়াতে বেড়াতে ক্লান্ত।